আজকে শুনবেন এমন এক যোদ্ধার গল্প যে একা কয়েক হাজার সৈন্যের সাথে যুদ্ধ করতে চলে যায়। যদিও এটা অসম্ভব একটি ব্যাপার, কিন্তু তাকে এটা সম্ভব করতেই হবে, কারণ তাকে তার বোন এই যুদ্ধ করতে পাঠিয়েছে শুধুমাত্র তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি অ্যান এমপ্রেস অ্যান্ড দ্য ওয়ারিয়ার্স। মুভি শুরু হয় একটি সমাধিস্থল দেখিয়ে, যেখানে সাধারণ মানুষের সমাধি নেই, বরং একজন যোদ্ধারা যারা কিনা বীরত্বের কাজ করেছে তাদের সমাধি রয়েছে, এবং তাদের সমাধির ওপর একটি করে তলোয়ার রয়েছে যেগুলো দিয়ে তারা যুদ্ধ করেছিল। এখন এই সমাধি রক্ষা করার জন্য এখানে একজন গার্ড থাকে যার নাম মো ইয়াং, আর সেও একজন নাম করা যোদ্ধা। এখন এইসবের মধ্যে এই রাজ্যের যে রাজা, তার মেয়ে এখানে চলে আসে যার নাম ইয়েন। ইয়েন মো ইয়াংকে অর্ডার দেয় তাদের রাজ্যে খুব শীঘ্রই একটি যুদ্ধ হতে চলেছে, তাই সে যেন এই যুদ্ধে লড়াই করে। আসলে মো ইয়াং ছোটবেলা থেকেই রাজার কাছে বড় হয়েছে এবং সে তাকে ট্রেনিং দিয়ে এত বড় যোদ্ধা তৈরি করেছে, অর্থাৎ ইয়েনের কাছে মো ইয়াং দাদার মতো। আর এই কারণেই সে তার দাদাকে এই যুদ্ধের দায়িত্বটা দিয়ে দেয়। এখন যুদ্ধ শুরু হলে বিপরীত পাশের দল খুবই শক্তিশালী থাকে এবং সে খুব সহজেই রাজাকে আহত করে ফেলে। তারা রাজার বুকে একটি তীর ঢুকিয়ে দেয়, যার ফলে রাজা বুঝতে পেরে যায় সে আর বাঁচবে না। আর এই কারণে সে শেষ মুহূর্তে তার এই রাজ্যের সম্পূর্ণ দায়িত্ব মো ইয়াং এর ওপর দিয়ে দেয় এবং জানিয়ে দেয় সে যেন এই শত্রুদেরকে মার্ডার করে ফেলে। এখন এই সব কিছু দেখে রাজার ভাগ্নে যার নাম সামিদি এবং তার সহযোগীরা মোটেও খুশি হয় না, বরং তাদের হিংসা হয়, কারণ মো ইয়াং রাজার বংশধর নয়, কিন্তু তবুও সে এই রাজ্যের দায়িত্ব পেয়ে যাচ্ছে, যেটা কিনা তাদের মোটেও পছন্দ হয় না। কিন্তু রাজা তাদের পছন্দ এবং অপছন্দে কোনো রকম গুরুত্ব দেয় না, বরং সে মো ইয়াংকে কানে কানে একটা কথাই বলে, আর সেটা হলো বন্ধুত্বের আবরণে লুকিয়ে থাকা শত্রু সবচেয়ে ভয়ানক, তাই তুমি সব সময় সাবধানে থাকবে। এখন এই সব কিছু শুনে মো ইয়াং একটু সময় নষ্ট করে না, সে সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে চলে যায়। এদিকে ইয়েন তার বাবার এরকম খারাপ অবস্থা দেখে সে কাঁদতে শুরু করে দেয়। রাজা তার মেয়েকে বোঝায় সে যেন নিজেকে শান্ত করে এবং এরপর এই পুরো রাজ্যের দায়িত্বটা তার মাথায় চলে যাবে। কিন্তু ইয়েন তাকে একটা কথাই বলে, আর সেটা হলো সে রাজ্যের ভার নিতে চায় না, বরং সে চায় তার বাবা সুস্থ থাকুক এবং সব সময় তার পাশে থাকুক। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে মো ইয়াং তার এতদিনের শিখে আসা সব রকম ট্যালেন্ট ব্যবহার করতে শুরু করে দেয় এবং তার গুরুর দেওয়া সবচেয়ে ভালো তলোয়ারটা এই যুদ্ধে সে ব্যবহার করে। এদিকে সামিদি নামের সেই ব্যক্তি, অর্থাৎ রাজার ভাগ্নে, রাজার সাথে দেখা করতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে কেন মো ইয়াংকে এত বড় দায়িত্বটা দিয়ে দিল, যে কিনা তাদের বংশের কেউ হয় না। কিন্তু রাজা তাকে বোঝায় তুমি মো ইয়াংকে এখনো চিনতে পারোনি এবং তার ট্যালেন্ট কতটা সেটাও তুমি বুঝতে পারোনি। এখন এই কথা শুনে সামিদির বেশ খারাপ লেগে যায়, তাই সে তার রাগ সামলাতে পারে না। সে সঙ্গে সঙ্গে রাজার গলাটা চেপে ধরে এবং তাকে সেখানেই মেরে ফেলে। এখন এই দৃশ্য যখন ইয়েন দেখতে পায় সে বেশ দুঃখী হয়ে যায়। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং রাজার মৃত্যুর কারণে প্রত্যেকটা মানুষ তার জন্য প্রার্থনা করে, এবং এমন অবস্থায় রাজার সহযোগী যার নাম ট্যাং, সে ঘোষণা করে দেয় আজ থেকে এই রাজ্যের সম্পূর্ণ দায়িত্ব মো ইয়াংকে দেওয়া হচ্ছে। এখন এই কথা শুনে সামিদি এবং তার সহযোগীরা বিরোধ করে এবং সে জানায় এটা কখনোই হবে না, কারণ সে রাজার কোনো ছেলে নয়। কিন্তু ইয়েন এর বিরোধ করে। সে স্পষ্টভাবে সামিদি এবং তার সহযোগীদেরকে জানিয়ে দেয় যে মানুষটি তাদের এই নিয়মের বাইরে যাবে এবং তাদের কথা মানবে না, তার গলা কেটে দেওয়া হবে। এখন এই কথা শুনে মো ইয়াং ইয়েনের কথায় সম্মান করে, কিন্তু একইভাবেই সে জানায় সে যদি এই সব দায়িত্ব নিয়ে নেয় তবে অনেক মানুষ তাকে পছন্দ করবে না, কারণ অনেকেই তাকে মনে করে সে এই দায়িত্ব নেওয়ার যোগ্য নয়। ইয়েন বুঝতে পারে তার দাদার কথা, তাই সে ঘোষণা করে দেয় যেই ব্যক্তি তার এই নিয়ম মানবে না এবং যে মো ইয়াং এর কথা মানবে না তাকে শত্রু বলে ঘোষণা করে দেওয়া হবে। এখন এই কথা শুনে প্রত্যেকটা সৈন্য ইয়েনের সামনে মাথা নিচু করে, এমনকি সামিদি এবং তার সহযোগীরাও এই কথায় রাজি হয়ে যায়। যদিও তারা মন থেকে রাজি হয় না, কিন্তু তাদের কাছে আর কোনো রাস্তা থাকে না। এখন এভাবেই মো ইয়াং পুরো রাজ্যের দায়িত্বভার নিয়ে নেয় এবং বাকিরা, অর্থাৎ সামিদি এবং তার সহযোগীরা, এর বিরোধিতা করতে শুরু করে দেয় এবং তারা প্ল্যান করে কিভাবে ইয়েনকে রাজার পদ থেকে সরাবে। তারা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কথাই ছড়িয়ে দিতে শুরু করে, আর সেটা হলো রাজার পদে কখনোই কোনো মেয়ে মানুষ থাকতে পারে না, কারণ তারা জানে প্রথম কাজ হলো ইয়েনকে রাজার পদ থেকে সরানো। অন্যদিকে মো ইয়াং বুঝতে পারে ইয়েন রাজা হলেও সে এখনো দক্ষ রাজা হয়ে উঠতে পারেনি,
তাকে এখনো ট্রেনিং করতে হবে। তাই সে তাকে পরামর্শ দেয়, তোমার উচিত আমার সাথে ট্রেনিং করা এবং ততদিন ট্রেনিং করতে হবে যতদিন না তুমি দক্ষ রাজা হয়ে উঠছ। ইয়েন তার কথা মেনে নেয় এবং সে তার সাথে যুদ্ধের ট্রেনিং করতে শুরু করে দেয়। প্রথম দিকে ট্রেনিং করতে গিয়ে ইয়েনের বেশ সমস্যা হয়, কারণ সে কখনোই যুদ্ধের ট্রেনিং করেনি। কিন্তু সে হার মানে না, বারবার একই জিনিস চেষ্টা করে যায়, কারণ তার মাথায় একটা জিনিস চলতে থাকে, আর সেটা হলো তার বাবার দেওয়া কথা তাকে রাখতেই হবে এবং তাকে একজন দক্ষ রাজা তৈরি হতেই হবে। এখন এভাবেই মৌয়াং তাকে সব রকম ট্রেনিং শেখাতে শুরু করে দেয় এবং একটা সময় সে তীর ধনুক এবং তলোয়ার চালাতে দক্ষ হয়ে যায়। কিন্তু এইসবের মধ্যে দুজন এটা লক্ষ্য করে না, সামিদি এবং তার সহযোগীরা তাদের ওপর নজর রাখছে। আর এমনই এক দুপুরে আমরা দেখতে পাই সামিদি তার সহযোগীদের সাথে একটি মিটিং করছে। সে প্ল্যান বানিয়েছে তারা ইয়েনকে কিডন্যাপ করবে এবং এমনটা করার পর সব দোষ মৌয়াংয়ের ওপর দিয়ে দেবে। আর যদি তারা এমনটা করতে পারে তবে প্রত্যেকটা মানুষ মৌয়াংকে তার দায়িত্বভার থেকে সরিয়ে দেবে, কারণ যেই ব্যক্তি রাজাকে রক্ষা করতে পারে না তার এত বড় দায়িত্ব নেওয়া ঠিক নয়। তাই এমনই এক দুপুরে ইয়েন যখন তার ঘোড়াটা স্নান করাতে থাকে, ঠিক তখনই সামিদির বেশ কিছু সহযোগী তার উপর হামলা করে। কিন্তু ইয়েন এত সহজে তাদের কাছে ধরা দেয় না। সে তার ঘোড়া নিয়ে পালাতে শুরু করে দেয় এবং এক এক করে সৈন্যদেরকে মারতে শুরু করে দেয়, কারণ সে ইতিমধ্যে যুদ্ধের কৌশল শিখে নিয়েছে। কিন্তু সে একা থাকে এবং তার বিপরীতে থাকে অনেক সৈন্য। তাই খুব সহজেই একজন সৈনিক তার পিঠে একটি তীর গেঁথে দেয়, যার ফলে সে আহত হয়ে যায়। এখন এই কঠিন পরিস্থিতি এই জঙ্গলের এক আদিবাসী দেখতে পায়, যার নাম সোয়ান। সে বুঝতে পারে মেয়েটি বিপদে রয়েছে, তাই সে তার জঙ্গলে আগের থেকেই পেতে রাখা ফাঁদগুলো ব্যবহার করে এবং এক এক করে প্রত্যেকটা সৈনিকে সেখানে বন্দি করে ফেলে। এরপর সোয়ান মেয়েটিকে তার বাসায় নিয়ে যায় এবং তার ট্রিটমেন্ট করে। ইয়েনের জ্ঞান ফিরলে সে দেখে সে একটি অচেনা জায়গায় শুয়ে রয়েছে এবং তার চারপাশে কেউ নেই, শুধুমাত্র একটি ছেলে বসে রয়েছে যার নাম সোয়ান। সোয়ান তাকে বলে তার সাথে এখনো অবধি কি কি ঘটেছে এবং সে কিভাবে তার ট্রিটমেন্ট করেছে। ইয়েন মনে করে সে সম্পূর্ণ সুস্থ এবং তার এখনই চলে যাওয়া উচিত, যদিও সোয়ান তাকে এমনটা করতে মানা করে এবং বোঝায় তার ট্রিটমেন্ট সম্পূর্ণ হয়নি। কিন্তু তার কথা শোনে না এবং ঠিক তেমনটাই হয় যেমনটা সোয়ান মনে করেছিল। সে কিছুটা গিয়ে মাটিতে পড়ে যায় এবং আরও একবার অজ্ঞান হয়ে যায়। সোয়ান আরও একবার তার ট্রিটমেন্ট করতে শুরু করে দেয়। সোয়ানের মতে এই ট্রিটমেন্ট প্রত্যেক দিন করতে হবে এবং সেই ক্ষতস্থানের ব্যান্ডেজটা প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে। কিন্তু ইয়েনের মোটেও এই জিনিসটা পছন্দ হয় না, কারণ তার সোয়ানকে মোটেও বিশ্বাস হয় না। কিন্তু তার কাছে আর কোনো রাস্তা থাকে না, তাই বাধ্য হয়ে সোয়ানের কথায় রাজি হয়ে যায়। এভাবে বেশ কিছু দিন কেটে যায় এবং ইয়েন সুস্থ হয়ে ওঠে। তার অবিশ্বাসটা তো চলে যায়, এমনকি সে সোয়ানের প্রেমে পড়ে যায়। আসলে ইয়েন কখনোই এরকম জঙ্গলে এবং সাধারণ একটি ঘরে বসবাস করেনি। সে সব সময় রাজকীয়ভাবে জীবনযাপন করে এসছে, তাই এই সব কিছু দেখে তার মনে এক আলাদা রকমের অনুভূতি জেগে ওঠে। কিন্তু এই অনুভূতি বেশিক্ষণ তার মনে থাকে না। আসলে সে ভালোভাবে জানে তার প্রথম কর্তব্য তার বাবার ইচ্ছেটা পূরণ করা এবং তার স্বপ্নগুলো সত্যি করা। তাই প্রেম ভালোবাসা নিয়ে পড়লে সে কখনোই এই জিনিসগুলো করতে পারবে না, তাই সে চুপ হয়ে যায়। অন্যদিকে বেশ কয়েকদিন ধরে ইয়েনকে খুঁজে না পাওয়াতে মৌয়াং জঙ্গলের ভিতরে তল্লাশি চালাতে শুরু করে দেয় এবং সে একটা সময় ইয়েনের তলোয়ার খুঁজে পায়। অন্যদিকে সোয়ান এক সকালে ইয়েনের মনটাকে ভালো করার জন্য এই জঙ্গলের মধ্যে অবস্থিত একটি টাওয়ারের মধ্যে নিয়ে যায়, যেটা কিনা বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি। সোয়ান তাকে প্রথমবার জানায় এই জায়গাটা তার খুব পছন্দের, কারণ এখান থেকে জঙ্গলের অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। ইয়েন লক্ষ্য করে তার কথা একদম সত্যি, এই জায়গাটা খুবই সুন্দর এবং একইভাবে এই টাওয়ারের মধ্যে একটি ছোট্ট পাখির বাসা রয়েছে এবং তার মধ্যে একটি পাখির বাচ্চাও রয়েছে। এখন এইসব দেখে ইয়েনের মনটা ভালো হয়ে যায় এবং সে আরও একবার সোয়ানকে তার মনের কথা বলতে শুরু করে দেয়। সে জানায় সে একজন রাজা তৈরি হতে চায় এবং আজ পর্যন্ত তার সাথে কি কি ঘটে চলেছে সবকিছুই তাকে বলে দেয়। এখন এই কথা শুনে সোয়ান তাকে বোঝায় তার এখনই উচিত তার রাজ্যে ফিরে যাওয়া। তাই ইয়েন ডিসাইড করে কাল সকালেই সে তার রাজ্যে ফিরে যাবে। কিন্তু রাত হলে এরা দুজন ঘুমোতে পারে না। আসলে তারা অনেক দিন ধরে একসাথে রয়েছে এবং কাল সকাল থেকেই তারা আলাদা হয়ে যাবে, যেটা কিনা তাদের মনটাকে অশান্ত করে দেয়। ইয়েন শেষবারের মতো চারিপাশটা ঘুরে দেখে এবং পুরো রাতটা সে সোয়ানের পাশে শুয়ে থাকে। সকাল হলে সোয়ান কথা মতো ঘোড়া করে
ইয়েনকে নিয়ে যাত্রা শুরু করে দেয়। মাঝ রাস্তায় মৌ ইয়াং এবং তার সহযোগীরা তাদের সামনে চলে আসে। মৌ ইয়াং সোয়ানকে দেখে অবাক হয়ে যায় এবং একইভাবে তাকে ধন্যবাদ জানায়, কারণ সে তার বোনকে রক্ষা করেছে। মৌ ইয়াং তাকে বলে, এই জঙ্গলে মানুষ বেঁচে থাকতে পারে না, কিন্তু তুমি এখানে বসবাস করছো, যেটা কিনা অনেক বড় ব্যাপার। আর এই বলে সুনাম করে তার বোনকে নিয়ে আবারও যাত্রা শুরু করে দেয়। মাঝ রাস্তায় তাদেরই এক সৈনিক একটি খবর নিয়ে আসে, আর এই খবরটা হলো শত্রুপক্ষ তাদের রাজ্যে হামলা করে দিয়েছে, তাই তাদেরকে এখনই যুদ্ধ করতে হবে। মৌ ইয়াং এবং তার সহযোগী দ্রুত গতিতে এগিয়ে যায় এবং তারা রাজ্যে পৌঁছালে জানতে পারে সামিধি এবং তার সহযোগীরা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না, কারণ তাদের মতে তারা যতক্ষণ না সামিধিকে রাজা বানাচ্ছে ততক্ষণ তারা এই যুদ্ধ করবে না। যার ফলস্বরূপ ইয়েন এবং মৌ ইয়াং তাদের সৈন্য নিয়ে এই যুদ্ধ শুরু করে দেয়। কিন্তু সমস্যা হলো মৌ ইয়াংয়ের সৈন্যের সংখ্যা মাত্র 2000 এবং অন্যদিকে বিপরীত পাশে 10,000 সৈন্য রয়েছে, যার ফলস্বরূপ মৌ ইয়াংয়ের সৈন্য ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু মৌ ইয়াং এতে পিছু পা হয় না, বরং সে তার ট্যালেন্ট ব্যবহার করে এবং তার যুদ্ধ কন্টিনিউ চালিয়ে যায়। ইয়েনও তাকে এই যুদ্ধে হেল্প করে, কিন্তু এরা দুজন ভালোভাবে বুঝতে পারে এত কম সৈন্য নিয়ে তারা যুদ্ধ জিততে পারবে না। তাই ইয়েন ইচ্ছাকৃতভাবে জঙ্গলের দিকে ছুটে যায় এবং তার শত্রু সৈনিকদের সেই জঙ্গলের দিকে নিয়ে যায়। শত্রুপক্ষ মনে করে তারা খুব সহজেই ইয়েনকে ধরে ফেলবে, কিন্তু তাদের ধারণা ভুল হয়ে যায়। আসলে এটা একটা ফাঁদ যেটা কিনা ইয়েন তৈরি করেছে। এই জঙ্গলে ইয়েনের বেশ কিছু সৈনিক লুকিয়ে থাকে এবং তারা হঠাৎই এই শত্রুপক্ষের উপর হামলা করে দেয় এবং শত্রুপক্ষের লিডারকে তারা আবদ্ধ করে ফেলে। কিন্তু ইয়েন তাকে মারে না, বরং ছেড়ে দেয়, যেটা কিনা একজন যোদ্ধার কাছে খুবই লজ্জাজনক এবং সম্মানহানির ব্যাপার। তাই লিডার তাকে রিকোয়েস্ট করে সে যেন তাকে মেরে ফেলে, কিন্তু ইয়েন তেমনটা করে না। এখন এই লিডার তার সৈনিকদেরকে নিয়ে এখান থেকে চলে যায়। একইভাবে ইয়েন সামিধি এবং তার সহযোগীদেরকে তার এই রাজ্য থেকে তাড়িয়ে দেয়, কারণ এমন সৈনিক রেখে লাভ নেই যারা কিনা যুদ্ধ করতে চায় না এবং রাজ্যের বিরুদ্ধে কথা বলে। এখন এরকম ডিসিশন দেখে সাধারণ মানুষ ইয়েনকে একজন রাজা হিসেবে মেনে নেয়। একইভাবে ইয়েন আইনতভাবে একজন রাজা তৈরি হয়ে যায় এবং নিজেকে তৈরি করে ফেলে। কিন্তু সন্ধ্যা হলে তার মনে পড়ে যায় সোয়ানের কথা, যার সাথে সে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিল। আর এই সব ভাবনা চিন্তা তাকে আরো একবার একা করে দেয়। কিন্তু পরের মুহূর্তেই তার কাছে মৌ ইয়াং চলে আসে এবং সে তাকে সোয়ানের আসল পরিচয় দেয়। সে বলে সোয়ান হলো সেই 10 জন নিউ মুন ওয়ারিয়ারের মধ্যে একজন, যারা কিনা তাদের সাথে যুদ্ধ করার পর জীবিত অবস্থায় পালিয়ে গিয়েছিল। কিন্তু এই কথা শুনে ইয়েন মোটেও রাগ হয় না, বরং সে এটা ভেবে দুঃখ পায় যে সে একা এখনো বেঁচে রয়েছে, যার অর্থ হলো তার মনের জোর অনেকটাই বেশি। এরপর ইয়েনের শপথ বাক্য পাঠ করার সময় চলে আসে এবং এমন অবস্থায় রাজ্যের প্রত্যেকটা মানুষ এখানে জড়ো হয়ে যায়। একইভাবে মৌ ইয়াংও এখানে থাকে, কিন্তু প্রত্যেককে অবাক করে দিয়ে ইয়েন এমন একটি ঘোষণা করে দেয় যেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। সে জোর গলায় জানিয়ে দেয় এখন থেকে এই রাজ্যের রাজা সে নয়, বরং মৌ ইয়াং হবে, যেটা শুনে প্রত্যেকে অবাক হয়ে যায়। কিন্তু মৌ ইয়াংকে এই জিনিসটা মেনে নিতে হয়, কারণ এটা তার বোনের অর্ডার এবং একজন রাজার মেয়ের শেষ কথা। তাই তার কাছে আর কোনো বিকল্প রাস্তা থাকে না। পরের দিন সকাল হলে ইয়েন মৌ ইয়াংকে জানায় সে এই রাজ্য ছেড়ে জঙ্গলে চলে যাচ্ছে যেখানে সোয়ান রয়েছে, কারণ সে মন থেকে এই জিনিসটাই চায় এবং সে সোয়ানকে ভালোবাসে। মৌ ইয়াং এই কথা শুনে বেশ অবাক হয়ে যায়। সে তাকে বোঝায় সেখানে গেলে তার বিপদ বাড়বে ছাড়া কমবে না, কারণ সেটা একটা অচেনা জায়গা, আর তাছাড়াও এটা তার জন্মভূমি। তাই এখান থেকে ছেড়ে চলে যাওয়াটা তার বড় ভুল হবে। কিন্তু ইয়েন তার কথা শোনে না, বরং সে তার ঘোড়া নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় এবং সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সোয়ান রয়েছে। ইয়েন লক্ষ্য করে সোয়ান তার স্বপ্নের জিনিস অর্থাৎ একটি গ্যাস বেলুন সেই আকাশে ওড়ানোর চেষ্টা করছে। ইয়েন সঙ্গে সঙ্গে সেই গ্যাস বেলুনের ঝুড়িতে লাফ দেয় এবং সোয়ানের সাথে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করে। ইয়েন তাকে জানিয়ে দেয় সে সারা জীবন তার সাথে এমনভাবেই থাকতে চায়, কারণ সে তাকে ভালোবাসে। আর এই মুহূর্তটা এদের দুজনের কাছে খুবই স্পেশাল হয়ে যায়। সন্ধ্যা হলে তারা আবারও সেই বেলুন নিয়ে জঙ্গলের মাঝে ল্যান্ড করে এবং সেখানেই পুরো রাতটা কাটিয়ে দেয়। অন্যদিকে সামিধি, যে কিনা এখনো তার বিরোধিতা কন্টিনিউ চালিয়ে যায়, সে এবার এমন একজনের কাছে পৌঁছায় যার কাছ থেকে সে একটি বিশেষ ধরনের বিষ জোগাড় করে, যেটা দিয়ে মানুষকে খুব সহজেই মারা যাবে। এবং সবচেয়ে ভয়ানক জিনিসটা হলো এই বিষের কোনো ট্রিটমেন্ট হয় না। একই সময় মৌ ইয়াং প্রথমবার জানতে পারে সামিধি এবং তার সহযোগীরা তাদের রাজ্যের ওপর হামলা করছে। তাই মৌ ইয়াংয়ের সেনাপতি
তাকে পরামর্শ দেয় সে যেন রাজ্যের সুরক্ষার ব্যবস্থা বাড়িয়ে দেয়, কারণ রাজ্যের প্রতিটা মানুষ বর্তমানে বিপদে রয়েছে। কিন্তু মো ইয়াংয়ের চিন্তা শুধুমাত্র রাজ্যের মানুষগুলোকে নিয়ে নয়, বরং তার চিন্তা হয় তার বোনকে নিয়েও, যে কিনা রাজ্যে নেই বরং রাজ্যের বাইরে রয়েছে এবং সে জঙ্গলে রয়েছে। তাই সে এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে তার ঘোড়া করে সেই জঙ্গলে চলে যায় এবং সেখানে থাকা সেই নিউ মুন ওয়ারিয়ারদের একটি তলোয়ার দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে সেটা হাতে তুলে নেয়। এখন যেহেতু সোয়ান সেই ওয়ারিয়ার গ্রুপের একজন সদস্য, তাই সে এই তলোয়ারের আওয়াজ অনুভব করতে পারে এবং সে বুঝতে পারে কেউ একজন এই তলোয়ার হাতে তুলেছে। তাই সে সঙ্গে সঙ্গে মো ইয়াংয়ের কাছে ছুটে আসে। মো ইয়াং সোয়ানকে দেখে সঙ্গে সঙ্গে তার উপর হামলা করে এবং বোঝার চেষ্টা করে সে আসলেই এই নামকরা ওয়ারিয়ারদের সদস্য কিনা। কিন্তু অবাক করার বিষয়, সোয়ান এত সুন্দরভাবে লড়াই করে যায় যার ফলে মো ইয়াং অবাক হয়ে যায় এবং সে তার কাছে হার মেনে নেয়। মো ইয়াং বুঝতে পারে ছেলেটি তার বোনকে খুব সুন্দরভাবে রক্ষা করতে পারবে এবং একইভাবে সে সত্যি সেই ওয়ারিয়ার গ্রুপের সদস্য। তাই সে তাকে সামিদির সব রকম পরিকল্পনা বলে দেয় এবং তাকে তাদের হয়ে হেল্প করতে বলে। সোয়ান সবকিছু ভালোভাবে এবং মন দিয়ে শোনে এবং বুঝতে পারে সে যেমন একজন দক্ষ ওয়ারিয়ার, ঠিক তেমনি তার অনেক কর্তব্য রয়েছে এবং তার মধ্যে একটা হলো এই রাজ্যের হয়ে যুদ্ধ করা। তাই সে ডিসাইড করে নেয় যদি এমন কোনো পরিস্থিতি আসে তবে সে অবশ্যই রাজ্যের হয়ে লড়াই করবে। এরপর মো ইয়াং রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় এবং যখন সে সেখানে পৌঁছায় ততক্ষণে সন্ধ্যা হয়ে যায়। সে লক্ষ্য করে তার দিকে বেশ কিছু সৈনিক এগিয়ে আসছে, আর এরা তার পরিচিত সৈনিক নয় বরং এরা সামিদির সৈনিক। মো ইয়াং কিছুই বুঝতে পারে না, কিন্তু তখনই সামিদি তার দিকে একটি কেটে ফেলা মানুষের মাথা ছুঁড়ে মারে, আর এই মাথাটা তারই সেনাপতির মাথা হয়, যেটা দেখে মো ইয়াং বুঝতে পারে তারা তাদের দুর্গ দখল করে ফেলেছে। আসলে সামিদির সৈনিকের সংখ্যা খুব বেশি নয়, কিন্তু সে তাদের তীরের মধ্যে সেই বিষ মিশিয়েছিল, যার ফলে খুব সহজেই সেই সব সৈন্যগুলোকে মার্ডার করে ফেলেছে। মো ইয়াং এই সব কিছু জানতে পেরে এক মুহূর্ত চুপ থাকতে পারে না। সে সঙ্গে সঙ্গে এদের সাথে লড়াই করতে শুরু করে দেয়, কিন্তু তার বেশ কিছু সৈন্য তখনও বেঁচে ছিল। তাই তারা মো ইয়াংকে কোনো রকমে এখান থেকে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। কিন্তু সামিদি এখানেই থামে না, বরং সে সেই জঙ্গলে বসবাসকারী সোয়ান এবং ইয়েনের ওপর হামলা করে দেয়। যদিও এরা দুজন খুব সুন্দরভাবে এদের সাথে লড়াই করে যায়, কিন্তু একজন সৈনিক এমন থাকে যার হাতে সেই তীর থাকে যার মধ্যে বিষ লাগানো রয়েছে, আর সেই তীর সোজা সোয়ানের গায়ে গেঁথে দেয়, যেটা দেখে ইয়েন বেশ ভয় পেয়ে যায়। কিন্তু তাকে বোঝায় তার ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং তাকে এখনই তার রাজ্যে ফিরতে হবে এবং তার ভাইকে সাহায্য করতে হবে। কিন্তু ইয়েন সোয়ানকে এখানে একা রেখে যেতে চায় না। সোয়ান তাকে আরও একবার বোঝায় সে এই ট্রিটমেন্ট নিজেই করতে পারবে, কিন্তু সে যদি এখনই রাজ্যে ফিরে না যায় তবে সে তার ভাইকে বাঁচাতে পারবে না। এখন এই কথা শুনে অবশেষে ইয়েন রাজি হয়ে যায় এবং সে তার রাজ্যে ফিরে আসে। পরের দিন সকাল হলে মো ইয়াং একাই সামিদির সৈন্যদের সাথে লড়াই করতে চলে যায়, কারণ তার কাছে আর কোনো রাস্তা নেই। আসলে যুদ্ধের কারণে মো ইয়াংয়ের সব সৈন্যই মরে গেছে, কিন্তু সে একা থাকলেও এবং তার বিপরীতে কয়েক হাজার সৈন্য থাকলেও সে ঠিক তেমনভাবেই লড়াই করে যায় যেমনটা কোনো রাজা তার হাজার সৈন্য নিয়ে লড়াই করে। যদিও এই লড়াই করতে গিয়ে তার শরীরে প্রচুর তীর গেঁথে যায়, কিন্তু তবুও সে হার মানে না এবং তার মনোবল একটুও কম হয় না। সে আহত অবস্থায় তার লড়াই কন্টিনিউ চালিয়ে যায়। একটা সময় মো ইয়াং সামিদিকে তার সাথে লড়াই করতে বলে, কিন্তু সামিদি ভালোভাবে জানে মো ইয়াং তার চাইতে অনেক ভালো সৈনিক এবং সে তার সাথে লড়াই করতে পারবে না। তাই সে তাকে না করে দেয় এবং তার বদলে তার সৈনিকদেরকে তার সাথে লড়াই করতে বলে। এখন এইসবের মধ্যে ইয়েন এখানে চলে আসে এবং সে সামিদিকে জিজ্ঞাসা করে সে এমনটা কেন করছে, সে কি চায়। সামিদি তাকে জানায় সে রাজা হতে চায়, যেটা কিনা সে অলরেডি হয়ে গেছে, কারণ সে প্রত্যেকটা সৈন্যকে মেরে ফেলেছে। একইভাবে সে এটাও জানায় সে কিভাবে তার রাজাকে মার্ডার করেছে শুধুমাত্র রাজার সিংহাসনটা নেবার জন্য। এখন এরকম কঠোর সত্যি শুনে ইয়েন নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে সঙ্গে সঙ্গে সামিদির সাথে লড়াই করতে শুরু করে দেয় এবং তার এই লড়াই করার স্টাইল এবং তলোয়ার চালানোর স্পিড সম্পূর্ণ আলাদা থাকে, কারণ সে সবকিছু দ্রুত গতিতে করতে থাকে। কিন্তু একটা সময় সামিদি তাকে মাটিতে ফেলে দেয় এবং সে মনে করে সে খুব সহজেই তাকে হারিয়ে ফেলবে, কিন্তু ইয়েন তার পাশে থাকা ধারালো অস্ত্র ব্যবহার করে সামিদির গলায় আঘাত করে, যার ফলে সামিদির মৃত্যু হয়ে যায়। এখন যেহেতু রাজার মৃত্যু হয়ে গেছে, তাই প্রত্যেকটা সৈনিক তাদের হাতের অস্ত্রগুলো নিচে ফেলে দেয় এবং তারাও হার মেনে নেয়। কিন্তু এইসবের মধ্যে ইয়েন তার দাদাকে বাঁচাতে পারে না, বরং তার মৃত্যু হয়ে যায়। সামিদি বুঝতে পারে তার দাদা বেঁচে নেই এবং তার কাছে মানুষ বলতে শুধুমাত্র সোয়ান রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে ঘোড়া করে তার কাছে চলে যায়
কিন্তু সেখানে গেলে সে জানতে পারে সোয়ান তাকে সবচেয়ে বড় মিথ্যে কথা বলেছিল। আসলে সে সব রকম ট্রিটমেন্ট করতে পারলেও শরীরে ঢুকে যাওয়া বিষের ট্রিটমেন্ট সে করতে পারে না। কিন্তু তখন সে জানিয়েছিল সে এই ট্রিটমেন্ট করতে পারে, আর এমনটা বলে সে তাকে তার দাদার কাছে পাঠিয়েছিল। কিন্তু এখন সে আর বেঁচে নেই, সে মরে গেছে। ইয়েন বেশ দুঃখী হয়ে যায়, কারণ তার কাছে আর কেউ নেই, সে সম্পূর্ণ একা হয়ে গেছে। সে সোয়ানের মৃতদেহটা সেই গ্যাস বেলুনের মধ্যে রেখে দেয়, কারণ এটাই তার স্বপ্ন ছিল এবং এটাই তার শেষ ইচ্ছে ছিল। তাই সে সোয়ানের শেষ ইচ্ছেটা পূরণ করে এবং তার মৃতদেহটা আস্তে আস্তে আকাশে উড়তে উড়তে অনেক দূরে চলে যায়। সবশেষে আমাদেরকে দেখানো হয় ইয়েন এখন অনেক স্ট্রং হয়ে গেছে, সে মনের দিক থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে এবং একইভাবে সে এখন এই রাজ্যের রানী হয়ে গেছে। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সব শেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।